ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবল বাস, 2 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে। দৌলতদিয়ায় উদ্ধার অভিযানে জাহাজ হামজা ও ডুবুরি দল। সকাল 8টার সময় তো লাইনে দাঁড়াইছি, লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। সময় তো অবস্থা হইতে আছে, অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। পাম্পে গাড়ির সারি, চাহিদা মতো মিলছে না তেল, সক্ষমতার 20 ভাগের কম মজুত। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত। 113টি অধ্যাদেশ নিয়ে একমত সংসদীয় বিশেষ কমিটি, 20টি বিষয়ে হবে ফের আলোচনা। সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়েই যাচাই বাছাই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। এবং জমি নিয়ে বিরোধ, ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের। টাঙ্গাইলে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু। জনপদের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে গেছে যাত্রীবাহী একটি বাস। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন অনেকেই। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে জাহাজ হামজা। বাসটিতে অন্তত 40 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারালেন চালক, মুহূর্তেই যাত্রীবাহী বাস ডুবে গেল নদীতে। বাস থেকে বেরিয়ে সাঁতরে প্রাণী রক্ষা পেয়েছেন কয়েকজন যাত্রী, হতাহতের শঙ্কা অনেকেরই। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতিয়ার 3 নম্বর ঘাটে ফেরিতে উঠছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মায় পড়ে গেলে মুহূর্তেই ডুবে যায় বাসটি। বাস এরকম করে আসে, এখানে যে জায়গায় পাইছে এগুলো করে উল্টে পড়ছে, আমরা স্কুল থেকে পড়ছি। গাড়ি সহ পানিতে পড়ে গেছে, আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনের বাঁচাইতে পারি নাই। ঘটনার পরপরই উদ্ধার কাজে ছুটে আসেন স্থানীয়রা। কেউ কেউ সাঁতরে তীরে ওঠেন, বেশ কয়েকজনকে নৌকা দিয়েও উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ অনেকেই। তাদের খোঁজে অপেক্ষমান স্বজনদের আহাজারিতে ঘাটে শোকাবহ পরিবেশ। বাগনে বেরিয়ে আসতে পারতে বোন বাড়াইতে পারে নাই, আমি বাসায় ছিলাম, আমার এখান থেকে ফোন দিছিল। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসসহ নিখোঁজদের সন্ধানে কাজ করছে। 40 থেকে 50 জনের ভেতরে লোকজন ছিল, তার মধ্যে 5-7 জনের মতো লাফ দিয়ে পার হয়ে চলে গেছে, বাদ বাকিটা নিচে চলে গেছে। বাসটিতে অন্তত 40 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে ঝোড়ো আবহাওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি ও লঞ্চ চলাচল। সংবাদ, রাজবাড়ী। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরেও দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট তারা কাজ করছে। উদ্ধারকারী জাহাজ হামজাও এখানে রয়েছে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা কাউকে উদ্ধার করতে পারেনি। ঠিক 4:45-এর দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এলে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একেবারে পদ্মা নদীতে পড়ে যায় এবং সাথে সাথে বাসটি নদীতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা 7 জন যাত্রীকে তারা উদ্ধার করতে সক্ষম হন এবং তাদের মধ্যে 3 জনকে তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর 2 জন নারী যাত্রী তারা সেখানে মারা যান। একজনের নাম মর্জিনা আর একজনের নাম রেহানা বলে আমরা জানতে পেরেছি। সেই লাশ দুটি বা মরদেহ দুটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো পর্যন্ত রয়েছে। তো স্থানীয়দের দেওয়া তথ্য মতে এখনো পর্যন্ত
7 জন মানুষ সেই বাসের অর্থাৎ 7 জন যাত্রী তারা উপরে উঠতে পেরেছিলেন, তার মধ্যে 2 জন যাত্রী কিন্তু মারা গেছেন এবং 5 জন যাত্রী তারা উপরে আছেন। আমি এখন আশ্রয় নিয়েছি একটি বাড়িতে, এই ফেরিঘাটের একেবারে ওপরেই এই বাড়িটি অবস্থিত। এই বাড়ির আমার পেছনে বারান্দা, এই বারান্দায় যারা উদ্ধার হওয়া যারা যাত্রী 5 জনের মধ্যে 2-3 জন তারা এই বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন এই বৃষ্টির কারণে। এছাড়া আমরা দেখেছি যে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কিন্তু এই যারা আত্মীয় স্বজনরা আছেন যাত্রীদের, তারা দৌলতদিয়া ফেরিঘাটে এসে তারা ভিড় জমিয়েছেন, তারা আহাজারি করছেন। তারা তাদের যে কেউ এর মধ্যে এই যারা উদ্ধার হয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে ফিরছিল। একজনের নাম আজিজুল, তিনি রাজবাড়ির কালুখালীর গান্ধীমারা থেকে তিনি তার স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রী, তার 7 বছর 6 বছরের বাচ্চা, তার খালা শাশুড়িকে নিয়ে তিনি ঢাকায় ফিরছিলেন। তিনি কোনো মতে সাঁতরে উঠেছেন স্থানীয়দের সহযোগিতায়, কিন্তু তার স্ত্রী, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার বাচ্চা এবং তার খালা শাশুড়িকে কিন্তু পাওয়া যায়নি। এখন তারা স্থানীয়রা যেটি আকুতি করছেন যে যেহেতু 2 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে এই বাস পদ্মা নদীর নিচে তলিয়ে যাওয়ার, এখনো পর্যন্ত তারা আশঙ্কা করছেন যে হয়তো বা তাদের স্বজনরা বেঁচে নেই। তারা আমাদের সময় টেলিভিশনের ক্যামেরা দেখে তারা আকুতি জানিয়েছেন যে অন্তত মরদেহটি যেন তারা দ্রুত সময়ের মধ্যে পান। এই আকুতিটি তারা আমাদের মাধ্যমে তারা যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদেরকে জানিয়েছেন। আরেকটি ক্ষোভ, এখানে যারা স্থানীয়রা আছেন এবং যারা স্বজনরা আছেন তারা একটি ক্ষোভ প্রকাশ করছেন বারবার যে উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা কিন্তু দৌলতদিয়া যে 3 নম্বর ফেরিঘাট, এই ফেরিঘাট থেকে কাছেই ছিল, তারপরও 1.5 ঘন্টা পর এই হামজা উদ্ধারকারী জাহাজটি এই ঘাটে এসে পৌঁছেছে। যদি আরেকটু দ্রুত সময়ের মধ্যে এই উদ্ধারকারী জাহাজটি এসে পৌঁছাতো তাহলে হয়তো বা উদ্ধার কার্যক্রম শুরু হতো এবং হতাহতের সংখ্যাটা কিন্তু একেবারেই কমে আসতো। এই কথাটি বা এই অভিযোগটি এই যারা উদ্ধার হওয়া যাত্রী জীবিত আছেন তারা বলছেন, তাদের স্বজনরা এই কথাগুলোই কিন্তু বারবার বলছেন। আমরা দেখেছি রাজবাড়ীর পুলিশ সুপার, জেলা প্রশাসক, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সবাই কিন্তু সম্মিলিতভাবে এখানে উপস্থিত আছেন। তারা তাদের মতো করে তারা কাজ করছেন। প্রচণ্ড ঝড় উঠে গেছে, আমি আবারও একটু বলতে চাই যে প্রচণ্ড ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এখন উদ্ধার তৎপরতা, আমি এখানে উঠে আসার সময় পর্যন্ত দেখেছি যে উদ্ধার তৎপরতা চলছে। তো আমি এখানে আসার পর এই মুহূর্তে কিন্তু ঝড়ের তীব্রতা, ঝড়ের গতি আরও বেড়ে গেছে। ঠিক এই মুহূর্তে কি ফায়ার সার্ভিসের ডুবুরির যে 4টি ইউনিট তারা কি ঠিক এই মুহূর্তে কি নদীতে কাজ করছে কিনা এটি আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমি এই লাইভ শুরু করার আগে ঝড় যখন কম ছিল তখন তারা নদীতে কাজ করছিলেন, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন। এখন প্রচণ্ড ঝড় হচ্ছে, তবে তারা যদি এখন উদ্ধার তৎপরতা না চালিয়েও থাকেন তবে আশা করা যাচ্ছে যে তারা উদ্ধার তৎপরতা এই ঝড় বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আবার চালাবেন। এবং হামজা যে উদ্ধারকারী জাহাজ হামজাও এখানে উপস্থিত আছে এবং হামজার যারা কার্যক্রম চালাবেন তারাও এখানে উপস্থিত আছেন। তো এখন দেখার বিষয় যে কতক্ষণ পর বা কিভাবে উদ্ধার তৎপরতা শুরু হয় বা উদ্ধার তৎপরতা। আমি এই মুহূর্তে আশ্রয় নিয়েছি এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট সংলগ্ন একটি বাড়িতে। আপনারা হয়তো ক্যামেরার সাহায্যে দেখতেই পাচ্ছেন যে একেবারে ঝোড়ো হাওয়া বইছে, প্রচণ্ড ঝড় উঠে গেছে। অর্থাৎ এই যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনাটির সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়াও কিন্তু এখানে উঠে গেছে। উদ্ধার তৎপরতা হয়তো বা ধারণা করা যাচ্ছে যে যেহেতু নদীতে প্রবল স্রোত শুরু হয়েছে ঝড়ের সঙ্গে সঙ্গে ডুবুরির দল হয়তোবা তারা ওপরে উঠে যেতে পারেন এবং এই ঝড় না কমা পর্যন্ত হয়তোবা এই উদ্ধার তৎপরতা তারা ঝড় কমার পরে হয়তোবা চালাবেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল যেটি বলেছেন তারা বাসটির সন্ধান পেয়েছেন, বাসটি 3 নম্বর ফেরিঘাটের পন্টুন সংলগ্নে আছেন। এখন দেখার বিষয় যে উদ্ধার তৎপরতা কিভাবে চলে বা কতক্ষণ পর তারা যাত্রীদের, যারা ডুবে যাওয়া যাত্রী তাদের উদ্ধার করতে পারেন। তো এই ছিল আমার কাছে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট থেকে এই বাস ডুবে যাওয়ার সবশেষ খবর। প্রিয় মানুষকে হারানোর বেদনা আসলে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আশিক যুক্ত হয়েছিলেন সেখানকার সবশেষ খবর জানাতে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির সবশেষ এবং সেখানকার উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি। আমরা যাচ্ছি অন্য খবরে। জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জরুরি বৈঠক করেছে মন্ত্রিসভা কমিটি। সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো LNG কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তথ্য সম্প্রচার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দেশে জ্বালানির সংকট নেই, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বাড়তি দামে কেনা হচ্ছে। অবৈধ মজুত রোধে চলছে নজরদারি। আতঙ্কিত হয়ে বাড়তি তেল না কেনার আহ্বান মন্ত্রীর। জানান, পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে বিশ্বের অন্য দেশের মতো নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশও। জ্বালানি সংকট মোকাবেলায় বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এছাড়াও 30,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে সভায়। আমাদের জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে। 2 কার্গো এলএনজি করা হয়েছে। যেগুলো মিস করছি আমরা, এগুলো স্পট মার্কেট থেকে কিনতে হয়। এটা যখন আসে সিদ্ধান্তটা দিতে হয় তাদেরকে 10 ঘন্টার মধ্যে। এদিকে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে আসে জ্বালানি পরিস্থিতি। উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, কাতারের এলএনজি টার্মিনাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত এলএনজি বাংলাদেশ পাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সরবরাহ ঠিক রাখতে বেশি দামে তেল কেনা হচ্ছে। জনগণের কষ্ট বিবেচনায় জ্বালানির দাম বাড়াচ্ছে না সরকার। জ্বালানি ব্যবহারের সংযমী হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা এখন স্পট মার্কেট থেকে কিনছি। আমরা কাতারের দীর্ঘমেয়াদী যে চুক্তি আছে, সম্ভাবনা আছে আমরা সবগুলো গ্যাস নাও পেতে পারি। তো আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে কোনো সংকট নাই। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে। মন্ত্রী জানান, আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবেচনায় আছে ই হেলথ কার্ড দেওয়ার বিষয়টিও। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সব নির্বাচনী প্রতিশ্রুতি। প্রাথমিকভাবে 21,014 জন কৃষকের মাঝে এই কার্ড দেওয়া হবে। টাঙ্গাইল থেকে এটা যাত্রা শুরু হবে পহেলা বৈশাখ। এখন থেকে প্রতি মাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ড তুলে ধরে জবাবদিহি করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রতি মাসে আমরা হাজির হতে, কখনো এমনও হতে পারে একটা পর্যায়ে গিয়ে আমরা এটাকে আরো ঘন ঘন করব। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 113টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপনের জন্য একমত হয়েছে যাচাই বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি। 20টি অধ্যাদেশ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সংক্রান্ত 4টি অধ্যাদেশে একমত সবাই। তবে দুদক, বিচার বিভাগ, গণভোট ও পুলিশ সংস্কার অধ্যাদেশ বাতিল চায় বিএনপি। জামাতের এমন বক্তব্যকে অসত্য বলছে সরকারি দল। জামাত বলছে জুলাই বিরোধী কোনো কিছুই মেনে নেবে না তারা। এর পূর্বে আপনি 2টা কমিটি গঠন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রণীত 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য উত্থাপন করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। ওই দিন অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বুধবার বেলা 2টার পর সংসদের মন্ত্রিসভা কক্ষে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি বিশেষ কমিটির সদস্যরা। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কিছু অধ্যাদেশ অপরিবর্তিতভাবে বিল আকারে, কিছু সংশোধন আকারে উত্থাপন করা হবে, আর কিছু বাতিল করা হবে। আমাদের প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়ে কাজ করা হয়েছে। কয়েকটা আছে যেটা আমাদের আরো একটু থ্রেড বেয়ার ডিসকাশন দরকার। আশা করি 29 তারিখে আমাদের সবগুলো অধ্যাদেশের উপরে আমাদের পর্যালোচনা শেষ হবে। কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে কিছু সংশোধনী সহ বিল উত্থাপিত হবে, আর কিছু কিছু বিষয়ে একমত না হলে সেগুলো এই সেশনে ল্যাপস হয়ে যাবে। পরে যদি প্রয়োজন হয় সেটা বিল আকারে পরবর্তী সেশনে উত্থাপন করা যাবে। বিরোধী দলের নেতারা বলছেন, অধিকাংশ অধ্যাদেশ নিয়েই একমত তারা। তবে দুদক, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ ও গণভোট সহ 20টি অধ্যাদেশ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমরা একমত হইনি। গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য। বিশেষ কমিটির সভাপতি জানালেন, অধ্যাদেশগুলোর অনুমোদন পাওয়া বা না পাওয়া সংসদের উপর নির্ভরশীল। জামায়াতের দাবি অসত্য বলেও মন্তব্য করেন তিনি। ওনারা আজকেও কোনো বিষয়ে আপত্তি উত্থাপন করে নাই, কোনো সংশোধনী প্রস্তাব আনে নাই, এবং আমরাও সেই মর্মে কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করি। প্রথম সংসদ অধিবেশনের 30 দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আমরা আমাদের মনে করি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।
টাঙ্গাইলের কালীহাতিতে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছে। প্রায় 2.5 মাস ধরে কমিটি সওদাগর গ্রুপের সঙ্গে মণ্ডল ও শিকদার গ্রুপের বিরোধ চলছিল। এরই জেরে সকালে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত 6 জন আহত হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কলেজ ছাত্র নাইমকে মৃত ঘোষণা করেন। এদিকে ফরিদপুরের পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে বড় ভাই। পরে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। মানিকগঞ্জের নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাই বোনের। দুপুরে সদরের কালীগঙ্গা নদীর বালির চেক ট্রলার ঘাটে গোসলে নামে আকাশ মিয়া ও চাচাতো বোন সাদিয়া সহ কয়েকজন। এই সময় তাদের ছোট বোন নিখোঁজ হলে তাকে খুঁজতে নদীর গভীরে যায় আকাশ ও সাদিয়া। তাদের দেখা না পাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। প্রায় 1 ঘন্টা পর নদী থেকে উদ্ধার করা হয় আকাশ ও সাদিয়ার মরদেহ। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়েছে। সকালে রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন 4 জন। মুহূর্তেই পেছন থেকে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। অটোরিকশাটি যাত্রীসহ মহাসড়ক থেকে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। দেখছেন জনপদের সময়। শুরু হলো বগুড়া 6 আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা। সকালে ভবানীগঞ্জ এলাকায় গণসংযোগ চালান বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। 9 এপ্রিল এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ধানের শীষের পাশাপাশি জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল ও বিডিপির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখছেন জনপদের সময়। পাবনার ঈশ্বরদীতে এখন লিচুর মুকুলের সুবাস। চলতি বছরে অনুকূল আবহাওয়া আর সময় মতো পরিচর্যার কারণে বাগানে এসেছে আশানুরূপ মুকুল। সদর ঈশ্বরদী, আটঘরিয়া ও চাটমোহর এলাকায় সারি সারি লিচুর বাগান। এরই মধ্যে ছোট বড় সব বাগানে গাছে গাছে লিচুর মুকুলে ছেয়ে গেছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা চাষিদের। আবহাওয়া সহ সবকিছু ঠিক থাকলে এবার প্রায় 600 কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি বিভাগের। এই ছিল জনপদের সময়। এরপর দেখবেন রাতের সময়, সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মাকসুম। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।